আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতির ইতিহাস কিন্তু বড় অদ্ভুত। আবার এই সমাজ ও মানুষের মনস্তত্ত্ব তার চেয়েও বেশি রহস্যময়। সময়ে সময়ে রাজনীতির জল কোন দিকে গড়ায় তা আগে থেকে শতভাগ আঁচ করা কঠিন। কিন্তু ইতিহাসের অমোঘ নিয়ম হলো ক্ষমতার আলো ছায়ার খেলায় কেউ চিরকাল আসলে একই জায়গায় স্থির থাকে না। আজ আমরা এমন এক স্পর্শকাতর কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলতে বসেছি, যা নিয়ে বর্তমান সময়ে পুরো দেশের রাজনীতিতে এক ধরনের তুলকালাম কাণ্ড বা তুলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, সম্প্রতি বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম বিবিসি বাংলা একটি বেশ আগ্রহ উদ্দীপক কন্টেন্ট তৈরি করেছে। সেখানে মূল আলোচনার বিষয় কি ছিল? মূল আলোচনার বিষয় ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি চাইলে আবার বাংলাদেশে ফিরতে পারবেন, নাকি তার ফেরার পথ চিরতরে অবরুদ্ধ কিংবা বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন, আন্তর্জাতিক গণমাধ্যম যখন এ ধরনের কোনো বিষয় নিয়ে বিশদ বিশ্লেষণ নিয়ে আসে, তখন রাজনীতির অন্দরমহলে এক ধরনের নতুন অঙ্ক কষা কিন্তু শুরু হয়। বিবিসি বা আনন্দবাজারের মতো যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এমনি এমনি কোনো বিষয় সামনে নিয়ে আসে না। তাদের সাংবাদিকেরা অত্যন্ত সতর্কতার সাথে বৈষয়িক প্রেক্ষাপট এবং এর পাশাপাশি স্থানীয় বাস্তবতাকে মেপে তবেই কিন্তু একটি রিপোর্ট তৈরি করে। কিন্তু তাদের এই আলোচনার মূল রসদ আসলে কোথায়? মূলত আমাদের দেশের কোটি কোটি মানুষের মনস্তত্ত্ব এবং বর্তমান যে রাজনৈতিক অনিশ্চয়তা, সেই রাজনৈতিক অনিশ্চয়তাই কিন্তু এ ধরনের সংবাদের প্রধান উপাদান হিসেবে এখানে কাজ করছে। দর্শক, আমাদের মতো পর্যবেক্ষক বা বিশ্লেষক যারা আছেন, তারা কিন্তু এই কন্টেন্ট গুলোর পেছনের বাস্তবতা বোঝা খুব একটা কঠিন হিসেবে মনে করেন না। ডিজিটাল মিডিয়ায় এই জামানায় সংবাদ মাধ্যম কিংবা স্বতন্ত্র কন্টেন্ট ক্রিয়েটররা মূলত দর্শকদের চাহিদাকেই সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। দর্শক যা শুনতে চান, যে নাম শুনতে তাদের মধ্যে কৌতূহল ও উত্তেজনা তৈরি হয়, মিডিয়া কিন্তু সেই নামগুলোই বারবার সামনে তুলে আনে। ব্যক্তিগতভাবে আমার নিজেরও কিন্তু মাঝে মধ্যে মনে হয় রাজনীতি বা গালাগালির বাইরে গিয়ে দর্শন, ধর্মচিন্তা, মানব জীবনের সফলতা, ব্যর্থতা কিংবা ভ্রমণ নিয়ে আলোচনা করি। কিন্তু বাস্তব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বলছে, যখনই আমি বুড়ো কোনো দার্শনিক তত্ত্ব বা আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলতে চাই বা তুলে আনি আলোচনায়, তখন দেখা যায় মূল দর্শকের এক ক্ষুদ্র অংশ মাত্র সেখানে আগ্রহ দেখান। কিন্তু যেই মুহূর্তে রাজনীতি, ক্ষমতার টানাপোড়েন কিংবা শেখ হাসিনার মতো হেভিওয়েট চরিত্রের প্রসঙ্গে আমি আসি এবং কথা বলি, অমনি কিন্তু হাজার হাজার মানুষের কান খাড়া হয়ে যায় এবং তারা আমার এই ক্ষুদ্র মানুষের কন্টেন্ট দেখতেও কিন্তু আগ্রহী হয়ে যায়। এই যে আমাদের সমাজ ও মিডিয়ার চরিত্রগত পরিবর্তন, এটা কিন্তু অস্বীকার করার আসলে কোনো উপায় এখানে নেই। আজ থেকে 10 কিংবা 15 বছর আগের কথা চিন্তা করুন। তখন একটি জাতীয় পত্রিকার ছাপা সংস্করণ কিংবা টেলিভিশনের রাত 9টার টক শো দেখতে কিংবা সংবাদ শুনতে লাখ লাখ মানুষ টিভির সামনে বসে থাকতেন। এক একটি টক শো বা সংবাদ প্রায় 15 থেকে 20 লাখ মানুষ সরাসরি দেখতেন। কিন্তু আজকে সেই দিন আছে? আজ মূলধারার প্রিন্ট পত্রিকাগুলোর প্রচার সংখ্যা লাখ থেকে নেমে হাজার বা কয়েক হাজারে এসে ঠেকেছে। এমনকি ভিটিভি বা প্রাইভেট যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলোর টিভির স্ক্রিনে দর্শক সংখ্যা আশঙ্কাজনকভাবে কিন্তু কমে গিয়েছে। পক্ষান্তরে পুরো মিডিয়া জগৎ এখন ফেসবুক এবং ইউটিউবের উপর গভীরভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নরেন্দ্র মোদী কিংবা আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবাইকে কিন্তু এখন ফেসবুক আর ইউটিউব কেন্দ্রিক প্রচারণাতেই বেশি মনোযোগ দিতে হচ্ছে। কাজেই আন্তর্জাতিক মিডিয়া বিবিসি কেন শেখ হাসিনাকে নিয়ে নতুন করে এই কন্টেন্ট বা এই খবর বানালো, তার উত্তর এই তথ্য প্রযুক্তির সমীকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। এখন মানুষ এই নামটি নিয়ে কথা বলতে চায় এবং শুনতে চায়, কিন্তু কেন মানুষ এখনো তার নামটি এত বিপুলভাবে উচ্চারণ করছে, এত আগ্রহ সহকারে শুনছে? এর উত্তর জানতে হলে আমাদের সমাজের দুটি মেরু বা মনস্তাত্ত্বিক গোষ্ঠীকে ভালো করে কিন্তু এখানে চর্চা করতে হবে কিংবা বুঝতে হবে। দর্শক, প্রথমত যারা আওয়ামী লীগ বিরোধী শিবিরে রয়েছেন, তাদের একটি বড় অংশের জন্য শেখ হাসিনা হলেন রাজনীতির অন্যতম বড় ঢাল এবং আলোচনার মূল কেন্দ্রবিন্দু।
তারা এখানে মনে করেন রাজনৈতিক ময়দানে যদি শেখ হাসিনাকে প্রধান প্রতিপক্ষ বা আলোচনার লক্ষ্যবস্তু হিসাবে ধরে রাখা না যায়, তবে তাদের রাজনৈতিক যে বয়ান সেই বয়ান অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। তাই তারা সারাদিন কোনো না কোনো ভাবে তার সমালোচনা বা গালাগালিতে ব্যস্ত থাকেন, যা মিডিয়াতে কিন্তু এক ধরনের ট্রেন্ডিং বিষয় তৈরি করে দিয়েছে। দ্বিতীয়ত, আমাদের দেশের আওয়ামী লীগের সমর্থক ও তৃণমূল নেতাকর্মীদের কথা চিন্তা করুন। টানা 17 বছর ক্ষমতায় থাকাকালে এই দলের অভ্যন্তরীণ অনেক ঘাটতি বা সাধারণ মানুষের অসন্তোষ হয়তো তৈরি হয়েছিল। দলের অনেক বড় বড় নেতাই হয়তো নেতাকর্মীদের থেকে সেই সময় বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। কিন্তু 5ই আগস্ট 2024 পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক বা তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন, তারা কিন্তু আর চরম অনিশ্চয়তা ও নিরাপত্তার সংকটে ভুগছেন। তারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন নিজেদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব টিকিয়ে রাখা, ঢাকা সহ সারা দেশে স্বাভাবিকভাবে চলাফেরা করা বা মামলা হামলার ভয় ছাড়া বেঁচে থাকা আসলে কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। এই কঠিন পরিস্থিতিতে পড়ে তারা উপলব্ধি করেছেন শত ভুল ত্রুটি থাকা সত্ত্বেও শেখ হাসিনাই ছিলেন তাদের রাজপথের একমাত্র আশ্রয় ও একমাত্র ঐক্যের প্রতীক। ফলে জীবনের এই কঠিন সময়ে এসে সেই সাধারণ নেতাকর্মীরা এক ধরনের আক্ষেপ ও দীর্ঘশ্বাস নিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনের আশা জাগানিয়া স্বপ্নে আলো হচ্ছেন। ফলশ্রুতিতে কি হচ্ছে? ফলশ্রুতিতে দেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দৈনিক কোটি কোটি বার শেখ হাসিনার নাম কিন্তু উচ্চারিত হচ্ছে। কেউ করছেন নিজের ক্ষোভ থেকে, আবার কেউ করছেন পরম নির্ভরতা কিংবা আশ্রয়ের কেন্দ্রবিন্দু থেকে। আর এই অগণিত মানুষের আলোচনা উদ্বেগের কারণেই আন্তর্জাতিক মিডিয়া বা আমাদের মতো যারা পর্যবেক্ষক বা বিশ্লেষক রয়েছে, তারা বারবার এই ইস্যুতে কিন্তু কথা বলতে হচ্ছে। এখন মূল প্রশ্ন হলো, শেখ হাসিনা কি সত্যি বাংলাদেশে ফিরে আসতে পারবেন? যদি পারেন, তবে তা কিভাবে এবং কোন পরিস্থিতিতে সম্ভব? সুপ্রিয় দর্শক, এই উত্তরটি দেওয়ার আগে একটি বিষয় আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। সেটা হচ্ছে জনগণের মনস্তত্ত্ব। দেখুন, অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছিল, সেই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জনগণ কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেছিল, কতটুকু খুশি হয়েছিল, কিংবা জনগণের যে আশা প্রত্যাশা ছিল সেই আশা প্রত্যাশাটুকু আসলে কতটুকু পূরণ হয়েছিল, এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতে হবে। আমরা কিন্তু দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন দেশে পা রাখলেন, এর পরবর্তী সময়ে কিছু মাস বলা চলে দেশের মানুষ এত পরিমাণে খুশি ছিল যে তারা মনে হচ্ছিল আসমানের চাঁদ তাদের হাতে পেয়ে গেছে। কিন্তু এরপর ধীরে ধীরে যখন রাষ্ট্রযন্ত্র চালাতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি এবং তার উপদেষ্টাগণ ব্যর্থতার শিকার হচ্ছিলেন, তখন ধীরে ধীরে কিন্তু জনগণের সেই কাঙ্ক্ষিত আশা হতাশায় পরিণত হচ্ছিল। এবং এর পরবর্তী সময় থেকে শুরু করে জনগণ আসলে দিন গুনতে শুরু করলো যে কবে এই অন্তর্বর্তীকালীন সরকার যাবে, কবে একটি নির্বাচন হবে এবং কবে আমরা একটি নির্বাচিত সরকার পাব। কারণ তাদের ধারণা ছিল অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সুস্থ ভাবে পরিচালিত করতে পারবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলো, যার কারণে তারা নির্বাচনের উপর নির্ভরশীল হয়ে পড়লো। নির্বাচন হয়ে গেল। এর পরবর্তী সময়ে বর্তমান সময়কাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় রয়েছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি? জনগণ কিন্তু ঠিক একই আশা বিএনপির উপর রেখেছিল, একই ইচ্ছা বিএনপির উপর পোষণ করতে বাধ্য হয়েছিল যে একটি নির্বাচিত সরকার এসেছে, এবার হয়তোবা দেশে পরিবর্তন হবে, এবার হয়তোবা জনগণের নিরাপত্তা পুনর্বহাল হবে, এবার হয়তোবা নিত্যপণ্যের দাম কমবে, কিংবা এবার যে সকল সংকট সমূহ রয়েছে সেই সকল সংকট সমূহ সমাধান হবে। কিন্তু এই যে নতুন বিএনপি সরকার, তাদের হানিমুন পিরিয়ড চলছে বলতে গেলে, কিন্তু একের পর এক সংকট তাদেরকে কিন্তু কোনোভাবে কোমর সোজা করতে দাঁড়াতে দিচ্ছে না। মনে হচ্ছে যেন কোনো একটি জটিল ব্যাধি তাদের পিছনে লেগে আছে এবং সেই জটিল ব্যাধির কারণে তারা তাদের কোমর সোজা করতে পারছে না। ফলে কি হচ্ছে? ফলে জনগণ কিন্তু সেই জটিল ব্যাধিটা কি সেটা খুঁজতে যায় না। জনগণ খুঁজে বিদ্যুৎ আছে কিনা, দিন শেষে পরিশ্রম করে এসে ফ্যানের ঠান্ডা বাতাসের নিচে ঘুমানো যাবে কিনা, রাস্তায় যখন বের হবে তখন সেই রাস্তাঘাট ভালো কিনা, সেই রাস্তাঘাট ভাঙাচোরা যদি হয় তাহলে তারা মনে কষ্ট পায়। আবার সারাদিন পরিশ্রম করে এসে, বাজারঘাট করে এসে, কাজকর্ম করে এসে যখন
বাসায় একটু বিশ্রাম করবে, বাড়িতে একটু বিশ্রাম করবে, সেটা কুঁড়েঘর হোক কিংবা অট্টালিকা হোক। যখন ফ্যানের সুইচটা দিতে যাবে তখন যদি বিদ্যুৎ না থাকে, অথবা ফ্যান চলছে, বিশ্রাম করছে, একটা মানুষ ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই, তখন কিন্তু তার খুবই বিরক্ত লাগবে। তার এই সরকারের উপর যে আশা ছিল সেটা কিন্তু হতাশায় পরিণত হবে। এবং এটাই কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে জনগণের মনস্তত্ত্ব, এটাই কিন্তু বর্তমান সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার বদৌলতে আমরা এখন দেখতে পাচ্ছি সারা দেশে এক কথায় শেখ হাসিনার চর্চা হচ্ছে। এমনকি আমি এমন ব্যক্তিবর্গকে চিনি যারা 2024-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনার নাম শুনলে ধিক্কার দিতেন। তারাও কিন্তু এখন বলা চলে মনে মনে হয়তোবা বলছেন, শেখ হাসিনা দেশে ফিরলে হয়তোবা আবারও একটা পরিবর্তন আসবে, আবারও শেখ হাসিনার আমলের সেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আমরা পাবো, সেই রাস্তাঘাটের যে উন্নয়ন, সেই উন্নয়নটা হয়তোবা আমরা পাবো। অর্থাৎ আলটিমেটলি জনগণের এই মনস্তত্ত্ব কিন্তু একটা মানুষের বা একটা নেতার, একটা রাজনৈতিক ব্যক্তির যে রাজনৈতিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে প্রচার করে। এবং এই রাজনৈতিক বৈশিষ্ট্যটা এবং জনগণের মনস্তত্ত্বটা যখন এক সুতায় এসে গেঁথে যায়, তখনই কিন্তু সেই রাজনৈতিক ব্যক্তি যদি নির্বাসিত থাকেন, তাহলে কিন্তু তার ফেরার পথ সহজ হয়ে যায়। সুপ্রিয় দর্শক, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে 1981 সালে শেখ হাসিনা যেভাবে এক বিশাল গণসংবর্ধনার মাধ্যমে এদেশে প্রত্যাবর্তন করেছিলেন, কিংবা 1971 সালের পর যেভাবে তার পিতা ফেরত এসেছিলেন, ঠিক সেই চেনা ছকে কিন্তু 2026 বা পরবর্তী সময়ে হুট করে তার পক্ষে দেশে আসা অসম্ভব। এখানে কেন? বর্তমানে যদি তিনি শুধুমাত্র বিমানে চড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে পড়েন, তবে সেখানে তার জন্য আইনগত ও রাজনৈতিক বড় ধরনের বাধা কিন্তু অপেক্ষা করছে। কিন্তু রাজনীতির হিসাব নিকাশ কেবল আসলে একটি সহজ লাইনে কখনোই চলে না। সোজা পথ যখন এখানে বন্ধ হয়, তখন বিশ্ব রাজনীতি ও ভূ রাজনীতি নতুন পথ তৈরি করে। এবং এটাই কিন্তু বর্তমান সময়ে শেখ হাসিনা সব থেকে বেশি আমলে রাখছেন। দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের দিকে একটু ভালো করে তাকালে আমরা দেখতে পাবো দিল্লি, ওয়াশিংটন, অটোয়া কিংবা বেইজিং এর রাজনীতিকরা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছেন। আন্তর্জাতিক শক্তিগুলো কিন্তু কোনো আবেগ বা নির্দিষ্ট দলের ভালোবাসায় কখনোই পরিচালিত হয় না। তারা পরিচালিত হয় নিজেদের অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থ দিয়ে। ওয়াশিংটন বা দিল্লি যখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তখন তারা শুধু বর্তমান যে সরকার কিংবা সাবেক যে সরকার ছিল বা বিএনপির মতো বড় যে দলগুলো বর্তমান সময়ে ক্ষমতার মসনদে রয়েছে, এগুলো নিয়ে বিচার করে না। তারা বিচার করে কাঁধর মাধ্যমে এই অঞ্চলের স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্য এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা বজায় থাকবে। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে দিল্লির সাথে ঢাকার যে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছিল, তা কিন্তু কোনো গোপন বিষয় নয়। তবে একই সাথে আন্তর্জাতিক বড় বড় অর্থনৈতিক যে শক্তিগুলো, সেই শক্তিগুলো কিন্তু বুঝে বাংলাদেশে যদি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হয়, তবে কোটি কোটি মানুষের প্রতিনিধিত্বকারী একটি ঐতিহাসিক রাজনৈতিক দলকে চিরতরে মাইনাস করা বা বাদ দেয়া কিন্তু অত্যন্ত কঠিন এবং জটিল একটি কাজ। ফলে আন্তর্জাতিক কূটনীতির টেবিলগুলোতে কিন্তু বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত গভীর গোপন আলোচনা এবং বলা চলে গভীর এবং গোপন দর কষাকষি চলছে। তাই যদি শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি হয়, তবে তা কিন্তু একক কোনো সিদ্ধান্তে বা আকস্মিক কোনো ঘটনায় আসলে ঘটবে না। শেখ হাসিনার প্রত্যাবর্তন যদি বাস্তবে রূপ নেয়, তবে তার পেছনে প্রথমত আন্তর্জাতিক বড় শক্তিগুলোর একটা অদৃশ্য গ্রিন সিগন্যাল বা সম্মতি নিশ্চিতভাবে থাকবে। দ্বিতীয়ত, জনগণের মনস্তাত্ত্বিক যে পরিবর্তনের কথা বললাম, সেই পরিবর্তনের কথাটা এখানে জড়িত থাকবে। দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সমঝোতা, বেইজিং এর পরোক্ষ সায় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলোর সাথে আন্তর্জাতিক মহলের একটি সুনির্দিষ্ট বোঝাপড়া ছাড়া এবং জনগণের এই মনস্তাত্ত্বিক পরিবর্তনকে কৌশলগতভাবে কাজে লাগানো ছাড়া এই ধরনের বড় মাপের প্রত্যাবর্তন আসলে সম্ভব নয়। একই সাথে দেশে একটি সর্বজন গ্রাহ্য রাজনৈতিক সমাধান এবং আইনি প্রক্রিয়ার একটি স্বাভাবিক ও গ্রহণযোগ্য পরিবেশ তৈরি হওয়াটা কিন্তু এই বিষয়টিতে অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। দর্শক, যদি এই ভৌগোলিক ও রাজনৈতিক সমীকরণগুলো
এক বিন্দুতে এসে মিলে যায় যথাসময়ে এবং তিনি সত্যি বাংলাদেশে ফেরত আসেন বা শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেন, তবে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে তা বাংলাদেশের রাজনীতিতে এক প্রলয়ঙ্কারী সুনামি নিয়ে আসবে। যে রাজনৈতিক কাঠামো ও হিসেব নিকাশ আজ দেখা যাচ্ছে তা কিন্তু মুহূর্তের মধ্যে আমূল বদলে যাবে। নতুন এক রাজনৈতিক মেরুকরণ তৈরি হবে, যেখানে পুরনো মিত্র ও শত্রুদের অবস্থান নতুন করে আবারও নির্ধারিত হবে। কারণ আমাদের মনে রাখা দরকার, ক্ষমতা কিন্তু কারোর জন্যই আসলে স্থায়ী কোনো আমানত নয়। ক্ষমতা আসে, আবার সেটা চলে যায়। কিন্তু যারা রাজনীতি করেন তাদের ইতিহাস ও জনগণের মনস্তত্ত্বকে সম্মান জানিয়ে কিন্তু এগোতে হয়। রাজনীতিবিদদের ভুল সিদ্ধান্ত যেমন জাতিকে সংকটে ফেলে দেয়, ঠিক তেমনি চরম সংকটের মুহূর্তে সঠিক রাজনৈতিক প্রজ্ঞা আবার কিন্তু সংকট মুক্তির পথ দেখায়। আমরা সাধারণ মানুষ হিসেবে শুধু একটি কথা এখানে বলতে চাই, দেশে শান্তি আসুক, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হোক এবং কোনো হিংসা বা বিশৃঙ্খলা ছাড়াই একটি সুন্দর গণতান্ত্রিক চর্চা ফিরে আসুক। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে, পরবর্তী কোনো আলোচনা নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।